এই সময়টা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ সময় ছিল। আমি দিনের পর দিন না খেয়ে থাকতাম। আমার কাছে খাবার কেনার কোনো টাকা ছিল না। রাতে ঘুমাতে পারতাম না। সবসময় মনে হতো পুলিশ আমাকে এসে ধরে নিয়ে যাবে। আমার চারপাশের সব বিদেশি মুখগুলো আমার কাছে তখন অপরিচিত। বিপজ্জনক মনে হতো। কাছে তখন অপরিচিত আমি বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতাম। কিন্তু এভাবে আর কতদিন চলবে? তারা আর আমাকে বিশ্বাস করত না। কারণ আমি তাদের টাকা সময় মতো ফেরত দিতে পারতাম না। আমার শরীর ভেঙে পড়ছিল। মনটাও ভেঙে গিয়েছিল। আমি আয়নায় নিজের মুখ দেখতে ভয় পেতাম। আমার চোখ বসে গিয়েছিল। মুখে কালচে ছোপ পড়েছিল। আর হাসিটা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। আমি যেন একটা জীবন্ত লাশ হয়ে যাচ্ছিলাম। একদিন আমি এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে বিছানা থেকে উঠতে পারছিলাম না। আমার জ্বর, কাশি, সারা শরীরে ব্যথা। আমার কোনো বন্ধু ছিল না আমাকে সাহায্য করার মতো। আসিফ ভাই তখন নিজের সমস্যায় জর্জরিত। সে আমাকে সাহায্য করার চেষ্টা করছিল। কিন্তু তার নিজের অবস্থাও ভালো ছিল না। আমি একা একা হাসপাতালে গেলাম। কিন্তু বিদেশি হিসেবে চিকিৎসা পাওয়াটা খুব কঠিন ছিল। আমাকে অনেক টাকা দিতে বলা হলো, যা আমার কাছে ছিল না। আমি তখন হাসপাতালের মেঝেতে বসে কাঁদতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমি যেন মরে যাব। আমার কোনো ঠিকানা নেই, কোনো পরিচয় নেই, কোনো আশ্রয় নেই। আমি তখন আমার বাবা-মাকে খুব মনে করছিলাম। তাদের বকুনি, তাদের শাসন সবকিছুই আমার কাছে তখন খুব মূল্যবান মনে হচ্ছিল। মনে হচ্ছিল যদি তারা আমার পাশে থাকতেন। আমার জীবনের সবচেয়ে বড় বিপদটা এলো যখন আমি একটা পার্ট টাইম চাকরির সন্ধানে গিয়েছিলাম। আমি একটা অনলাইনে বিজ্ঞাপন দেখেছিলাম যে একটা রেস্টুরেন্টে কর্মী দরকার। আমি সেখানে ফোন করি আর একজন লোক আমাকে বলল সে আমাকে একটা ভালো চাকরি দিতে পারবে। কিন্তু তার জন্য আমার তার সঙ্গে দেখা করতে হবে। আমি তখন এতটাই মরিয়েছিলাম যে তার কথা বিশ্বাস করে ফেললাম। আমি তার কথা শুনেছিলাম। কারণ আমার আর কোনো উপায়ই ছিল না। আমার কাছে তখন খাবার কোনো টাকাও ছিল না। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। একটা নির্জন জায়গায়। যেটা শহরের বাইরের দিকে ছিল। জায়গাটা ছিল একটা পুরনো, পরিত্যক্ত গুদাম ঘরের মতো। লোকটা আমাকে একটা অন্ধকার ঘরে নিয়ে গেল। সেখানে আরো কয়েকজন লোক ছিল। তাদের মুখগুলো ছিল হিংস্র। তাদের চোখে একটা ভয়ঙ্কর দৃষ্টি ছিল। তারা আমাকে ভয় দেখাতে শুরু করলো। তারা আমার ফোন কেড়ে নিল। আমাকে আটকে রাখার চেষ্টা করলো। আমাকে নানা ধরনের কুপ্রস্তাব দিল। আর বলল আমি যদি রাজি না হই তারা আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। কারণ আমি একজন অবৈধ অভিবাসী। তারা আমার পাসপোর্ট হারানোর কথা জানত। তাদের কথা শুনে আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমি চিৎকার করার চেষ্টা করলাম। কিন্তু আমার গলাতে কোনো শব্দ বের হলো না। আমার মনে হচ্ছিল আমার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। আমি তখন আমার বাবা-মাকে মনে করছিলাম। আমার গ্রামকে মনে করছিলাম। মনে হচ্ছিল কেন আমি এই ভুলটা করলাম? কেন আমি তাদের কথা শুনলাম না? আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি নিজেকে খুব অসহায় মনে করছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন একটা নরকে এসে পড়েছি। অনেক কষ্টে আমি সেখান থেকে পালিয়ে আসলাম। যখন লোকগুলো আমাকে ভয় দেখাচ্ছিল, তখন তাদের মধ্যে একজন সামান্য অসতর্ক হয়েছিল। সে সিগারেট ধরানোর জন্য ম্যাচের কাঠি জ্বালাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে তার মনোযোগ একটু সরে গিয়েছিল। আর এই সুযোগে আমি ঘর থেকে বের হয়ে একটা দৌড় দিয়েছিলাম। আমি দৌড়াচ্ছিলাম। যতক্ষণ না আমার শ্বাস আটকে যাচ্ছিল, আমি পেছনে ফিরে তাকাইনি। আমার মনে হচ্ছিল তারা আমাকে তাড়া করছে। আমি একটা নির্জন রাস্তায় এসে পড়লাম। সেখানে না ছিল কোনো গাড়ি, না ছিল কোনো মানুষ। আমি শুধুই দৌড়াচ্ছিলাম আর কাঁদছিলাম। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। আমার সারা শরীর কাঁপছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক দুঃস্বপ্নের মধ্যে বেঁচে আছি। আমি বুঝতে পারলাম আমি এখানে একা থাকতে পারব না। আমার এই স্বপ্নের পেছনে ছোটার শক্তি নেই। আমার মনের ভেতরের সেই জেদি মেয়েটা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আমার মনে হচ্ছিল আমি যেন একটা মৃত মানুষ, শুধু শ্বাস নিচ্ছি। এই ঘটনার পর আমার মনে হলো আমি যেন একটা অন্য মানুষ হয়ে গেছি। আমার ভেতরের সেই জেদি মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। আমি সারাদিন ঘরের কোণে বসে থাকতাম। কারোর সঙ্গে কথা বলতাম না। আমার মনে হতো সবাই আমাকে দেখছে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি যেন একটা ব্যর্থ মানুষ। আমার মনে তখন একটাই চিন্তা ঘুরতো, দেশে ফিরতে হবে। কিন্তু কিভাবে ফিরবো? আমার কাছে কোনো টাকা নেই, পাসপোর্ট নেই। আমি তখন আসিফ ভাইকে সব খুলে বললাম। আমি তাকে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাতের কথা বললাম। ভাইয়া এই কথা শুনে অনেক কষ্ট পেল। তার চোখেও পানি চলে আসলো। সে আমাকে বলল, "রিনা, আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস। আমি চেষ্টা করব তোকে সাহায্য করতে।"
আসিফ ভাই তার কিছু বন্ধুকে ফোন করলো, কিছু পরিচিত মানুষের সঙ্গে কথা বলল। অনেক চেষ্টার পর আসিফ ভাই আমাকে একটা উপায় বের করে দিল। সে আমাকে একটা টিকিট কেনার জন্য কিছু টাকা ধার দিল। আর আমাকে বলল, "তুই তোর দেশের দূতাবাসে যা। তারা তোকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিবে।" আমি তখন দূতাবাসে গেলাম। আমার তখনও ভয়, কিন্তু তাদের কথায় কিছুটা ভরসা পেলাম। সেখানে আমার গল্প শুনি, তারা আমাকে সাহায্য করল। তারা আমাকে একটা জরুরি ট্রাভেল ডকুমেন্ট দিল, যেটা দিয়ে আমি দেশে ফিরতে পারবো। তারা আমাকে আশ্বাস দিল যে আমি নিরাপদে দেশে ফিরতে পারবো। টিকিট কেনার টাকাটা আসিফ ভাইয়ের তার বন্ধুরা মিলে জোগাড় করে দিয়েছিল। আমার মনে তখন লজ্জা আর কৃতজ্ঞতা দুটোই কাজ করছিল। আমি যাদের অবহেলা করে আসছিলাম, আজ তারাই আমাকে সাহায্য করলো। তাদের প্রতি আমার যে ভুল ধারণা ছিল সেটা ভেঙে গেল। আমি মনে মনে ঠিক করলাম, দেশে ফিরে গিয়ে আগে এই ঋণ শোধ করব। আর তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব। বিমানবন্দরে যখন যাচ্ছিলাম তখন আমার চোখে জল ছিল। কিন্তু এবার আর আনন্দের জল ছিল না। এবার ছিল কষ্ট আর মুক্তির জল। আমি আমার স্বপ্নের পেছনে ছুটেছিলাম। কিন্তু সেই স্বপ্ন আমাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, যেখানে আমি আমার জীবনটাকেই হারাতে বসেছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন একটা দীর্ঘ অন্ধকার টানেল থেকে বেরিয়ে আলোর মুখ দেখছি। আমি বিমানের জানালার বাইরে তাকিয়েছিলাম। আর আমার মনে হচ্ছিল আমি যেন একটা নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছি, যেখানে শান্তি আর নিরাপত্তা আছে। দেশে ফিরে আসার পর আমার বাবা-মা আমাকে দেখে অবাক হয়ে গেলেন। আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে তারা আমাকে চিনতে পারছিল না। আমার চেহারাটা মলিন, চোখ দুটো বসে গেছে। আর শরীরের ওজন নেই বললেই চলে। আমার মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আর তার কান্না দেখে আমি নিজেও কান্না করে ফেলি। বাবাও চুপ করে আমার পাশে বসে রইলেন। তাদের মুখে কোনো অভিযোগ ছিল না। শুধু ছিল ভালোবাসার মমতা। তারা আমাকে কোনো প্রশ্নই করেনি। শুধু ভালোবাসায় রেখেছিলাম, যা আমি দেশ ছাড়ার আগে বুঝতে পারিনি। তাদের নীরব উপস্থিতি আমার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা ছিল। ১ম কয়েক মাস আমার খুব খারাপ কাটলো। আমি কারো সঙ্গে মিশতে পারতাম না। সবসময় একটা ভয় কাজ করত। রাতে ঘুম হতো না। ইন্দোনেশিয়ার সেই ভয়াবহ স্মৃতিগুলো আমাকে তাড়া করত। আমি নিজেকে খুব অপরাধী মনে করতাম। মনে হতো আমি আমার বাবা-মার বিশ্বাস ভেঙেছি, তাদের কষ্ট দিয়েছি। গ্রামের মানুষজন আমার দিকে কেমন জানি অদ্ভুত চোখে তাকাতো। হয়তো তাদের মনে হাজারো প্রশ্ন ছিল। কিন্তু আমি তাদের সামনে যেতে সাহস পেতাম না। আমি নিজেকে সবার থেকে লুকিয়ে রাখতে চাইতাম। আমার মা আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আর ডাক্তার আমাকে কাউন্সেলিং করার পরামর্শ দিলেন। ধীরে, ধীরে আমি সুস্থ হতে শুরু করলাম। আমার পরিবারের সদস্যরা আমাকে অনেক সাহায্য করল। তারা আমাকে বুঝিয়েছেন যে ভুল সবারই হয়। আর জীবন মানেই ভুল থেকে শেখা। আমার বাবা আমাকে রোজ বিকেলে ঘুরতে নিয়ে যেতেন। আমার মন ভালো করার চেষ্টা করতেন। মা আমার পছন্দের খাবার রান্না করতেন, রাত জেগে আমার পাশে বসে থাকতেন। আমার কপালে হাত বুলিয়ে দিতেন। তাদের ভালোবাসার যত্নে আমি ধীরে, ধীরে আবার জীবনের ছন্দে ফিরতে শুরু করলাম। আমি আবার হাসতে শিখলাম, আবার কথা বলতে শিখলাম। আমি আবার পড়াশোনা শুরু করলাম। এইবার আর বিদেশের স্বপ্ন দেখলাম না। আমার মনে হতো আমার দেশই আমার জন্য সবচেয়ে ভালো। আমি দেশের একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। এবার আমার পড়াশোনার উদ্দেশ্য বদলে গেল। আমি আর শুধু ডিগ্রি চাইছিলাম না। আমি চাইছিলাম জ্ঞান অর্জন করতে। নিজেকে একজন যোগ্য মানুষ করে গড়ে তুলতে। যাতে আমি আমার দেশের জন্য কিছু করতে পারি। পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পেলাম। আমি এখন একটা বেসরকারি সংস্থায় কাজ করি, যারা নারী শিক্ষা নিয়ে কাজ করে। আমার জীবনটা এখন অনেক শান্ত। আমি আমার পরিবারকে নিয়ে সুখে আছি। আমি এখন বুঝতে পারি সুখ মানে ঝলমলে শহর নয়। সুখ মানে টাকা নয়। সুখ মানে শান্তি, নিরাপত্তা আর ভালোবাসার মানুষগুলোর পাশে থাকা। যখন আমি বিপদে ছিলাম তখন আমার কাছে সবচেয়ে মূল্যবান হয়েছিল আমার এই নিজের দেশ, নিজের পরিবার। তাদের নিঃস্বার্থ ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে। আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি শিখেছি স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখতে হয়। আমি শিখেছি নিজের দেশ আর নিজের পরিবার কতটা মূল্যবান। যখন আমি বিদেশে ছিলাম তখন বাবা-মায়ের বকুনি, গ্রামের শান্ত পরিবেশ সবকিছুই আমার কাছে বিরক্তিকর মনে হতো। কিন্তু যখন আমি বিপদে পড়লাম তখনই সবকিছু আমার কাছে স্বর্গের মতো মনে হলো। তাদের ভালোবাসা, তাদের শাসন, তাদের চিন্তা সবকিছু তখন আমার কাছে পরম আশ্রয় মনে হচ্ছিল। আমি এখন আমার গল্পটা সবার সঙ্গে শেয়ার করি, বিশেষ করে মেয়েদের জন্য। আমি তাদের বলি, স্বপ্ন দেখো কিন্তু অন্ধের মতো ছুটে যেও না।
বিদেশ মানেই সুখ নয়, বিদেশে অনেক বিপদ লুকিয়ে থাকে, যা তুমি কল্পনাও করতে পারবে না। নিজের দেশকে ভালোবাসো, নিজের পরিবারকে ভালোবাসো, কারণ বিপদে তারাই তোমার পাশে থাকবে। বাইরের চাকচিক্য দেখে মুগ্ধ হওয়া সহজ, কিন্তু সেই চাকচিক্যের আড়ালে কি লুকিয়ে আছে তা কেউ জানে না। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে হাজার বার ভাবো, আর নিজের পরিবারের সঙ্গে আলোচনা করো। আমার মনে আছে, একবার আমার এক ছোট্ট বোন আমাকে জিজ্ঞেস করেছিল, আপু, তোমার কি এখন আর বিদেশ যেতে ইচ্ছা করে না? আমি হেসেছিলাম। আমি তাকে বলেছিলাম, না রে বোন, আমার আর বিদেশ যেতে ইচ্ছে করে না। আমার দেশই আমার কাছে সবচেয়ে সুন্দর। আমি এখন গ্রামের ছোট ছোট মেয়েদের সঙ্গে কথা বলি, তাদের পড়াশোনা নিয়ে সাহায্য করি, তাদের বোঝাই ভালো পড়াশোনা করে দেশে অনেক কিছু করা যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়। বাইরের চাকচিক্য দেখে জানো, তারা নিজের জীবনকে বিপদে না ফেলে। আমি তাদের বলি, নিজের যোগ্যতা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে আমাদের দেশের মাটিতে কিছু করতে পারবে, এর চেয়ে বড় সুখ আর কিছুতে নেই। আমার জীবনের এই অভিজ্ঞতাটা আমাকে অনেক পরিবর্তন করেছে। আমি এখন অনেক বেশি বাস্তববাদী। আমি জানি জীবন সবসময় সহজ নয়। অনেক সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু সেই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সেটাও আমি শিখেছি। আর সবচেয়ে বড় কথা, আমি জানি আমার দেশই আমার আসল ঠিকানা, আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমার গ্রামের মানুষরা আমাকে দেখে অবাক হয়। তারা ভাবে, রিনা তো বিদেশ থেকে ফিরে এসে অনেক বদলে গেছে। হ্যাঁ, আমি বদলে গেছি। আমি এখন আর সেই জেদি অবুঝ রিনা নই। আমি এখন একজন অভিজ্ঞ রিনা, যে জীবনের কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে। আমি এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আর আমার চারপাশে তাকাই। আমার গ্রামের সবুজ মাঠ, পাখির কিচিরমিচির শব্দ, আমার বাবা মায়ের হাসি মুখ, সবকিছুই আমার কাছে অমূল্য মনে হয়। আমি এখন বুঝতে পারি, সত্যিকারের সুখ কোথাও খুঁজে বেড়াতে হয় না। সুখ আমাদের চারপাশে, আমাদের নিজেদের ভেতরে লুকিয়ে থাকে, শুধু চোখ খুলে দেখতে হয়। আমার ইন্দোনেশিয়ার দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সেই পরীক্ষা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি এখন জানি আমি কতটা শক্তিশালী। আমি জানি আমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমি জানি আমার দেশে আমার আসল ঠিকানা। আমার এই গল্পটা যেন প্রতিটি মেয়ের জন্য একটা সতর্ক বার্তা হয়, যেন তারা আমার মতো ভুল না করে আর নিজেদের জীবনকে বিপদে না ফেলে।